গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 36 নম্বর ক্লাস, এবং 36 নম্বর ক্লাসে তোমাদের যে টপিকটা পড়ছিলাম দিল্লির সুলতান বংশ, সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো তুগলক ডাইনেস্টি আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তোমাদের লাস্ট 1-1.5 সপ্তাহ মতো কিন্তু ক্লাস বন্ধ ছিল। আবার আজ থেকে কিন্তু রেগুলার বেসিসে হিস্ট্রির ক্লাস তোমাদের ঠিক 10টার সময়, সকাল 10টায় কিন্তু চলতে থাকবে। তাই প্রত্যেককে বলছি, এর আগে যে টপিকগুলো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ টোটাল অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমাদের কমপ্লিট হয়ে গেছে, মেডিভেল হিস্ট্রি প্রায় মাঝামাঝির পথে। তো প্রত্যেকে আশা করবো আগের ক্লাস দেখেছো, না দেখে থাকলে উপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো লাস্ট ক্লাসে আমরা তুগলক বংশ শুরু করেছিলাম, বলেছিলাম যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের পরের এসেছিল কে, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ড কখন এসেছিল? তিনি ছিলেন 1325 থেকে 1351 সাল পর্যন্ত, এবং এছাড়া বলেছিলাম এনার আসল নাম হলো জুনাকা। এবং ইনি, এই মোহাম্মদ বিন তুগলক, তার সময়কালে 5টি অসফল যোজনা করেছিল। সেই 5টা অসফল যোজনা কি কি অলরেডি আমরা ডিসকাস করেছিলাম, এবং সম্ভবত লাস্টে বলেছিলাম যে মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন। তো এই ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তো মোহাম্মদ বিন তুগলকের সময় কে ভারতে আসেন, এখানে লিখে রাখো আর একবার। মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন কে? ভারতে আসেন ইবন বতুতা। কে ভারতে আসেন? ইবন বতুতা। ইবন ইবন বতুতা। ইনি কোথা থেকে ভারতে এসেছিলেন? মরক্কো। মরক্কো থেকে ইনি ভারতে আসেন। এনার লেখা বইয়ের নাম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, দুটো কোশ্চেন বহুবার দেয়। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন, বা মোহাম্মদ বিন তুগলকের আমলে কোন বিদেশি ভারতে এসেছিলেন? তো অ্যান্সার হবে ইবন বতুতা। আর এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো রেহেলা। এনার লেখা বইয়ের নাম হলো কি? এনার লেখা বইয়ের নাম হলো রেহেলা। এই ইবন বতুতাকে এই মোহাম্মদ বিন তুগলক কি করলেন? যখন তিনি ভারত দর্শনে আসলেন, তখন এই ইবন বতুতাকে দিল্লির কাজী তিনি বানিয়ে দেন। তো এনাকে এনাকে কি করা হয়? দিল্লির কাজী বানিয়ে দেওয়া হয়। দিল্লির দিল্লির কাজী দিল্লির কাজী বানানো হয়। দিল্লির কাজী বানিয়ে দেওয়া হয়। কে বানিয়ে দেন? এই মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী। আর মুসলিম ধর্মের সম্প্রদায়ে যারা আছো তারা রিলেট করতে পারবে যে কাজীদের কাজ কি। কাজীদের কাজ হলো, দেখবে কাজীরা কিন্তু বিভিন্ন জিনিসের নির্ণয় নেয়, অর্থাৎ এরা এক প্রকার জাজের কাজ করে, বিচারকের কাজ করে। এছাড়া এই ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী বানানোর পাশাপাশি এনাকে আরও আর একটা দেশে রাজদূত হিসাবে পাঠান। তো ইবন বতুতাকে কোথায় রাজদূত হিসেবে পাঠিয়েছিলেন? তো এনাকে এনাকে রাজদূত হিসাবে পাঠানো হয়। রাজদূত হিসাবে রাজদূত হিসাবে পাঠানো হয় কোথায়? চীনে। চীনে রাজদূত হিসাবে পাঠানো হয় কাকে? ইবন বতুতাকে। কে পাঠান? মোহাম্মদ বিন তুগলক পাঠান। এবার দেখো, এই মোহাম্মদ বিন তুগলক তিনি যখন রাজত্ব করছিলেন কোথায়? দেবগিরিতে। কারণ এই মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে, অর্থাৎ যাকে দৌলতাবাদ বলা হয়, সেখানে রাজধানী ট্রান্সফার করেছিলেন। তো দেবগিরিতে যখন তিনি রাজত্ব করছিলেন, সেই টাইম পিরিয়ডে দক্ষিণ ভারতে নতুন দুটো রাজ্য, স্বতন্ত্র রাজ্যে কিন্তু গঠন হয়েছিল, স্থাপনা হয়েছিল।
তো মোহাম্মদ বিন তুগলকের সময় কোন কোন রাজ্যের স্থাপনা হয়েছিল দক্ষিণ ভারতে? তো এখান থেকে লিখে রাখো যে মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে দুটি স্বতন্ত্র রাজ্যের স্থাপনা হয়, অর্থাৎ স্থাপনা হয়। তো এই দুটো স্বতন্ত্র রাজ্য কোনটা কি কি? তো একটা হলো বিজয়নগর, বিজয়নগর এবং আরেকটি হলো বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর ছিল হিন্দু রাষ্ট্র বা হিন্দু রাজ্য, আর অপরদিকে এই বাহমনি সাম্রাজ্য ছিল মুসলিম সাম্রাজ্য। ইস্টাবলিশ কবে হয়েছিল, কত সালে স্থাপন হয়েছিল? তো বিজয়নগরের স্থাপনা হয় কবে? 1336 খ্রিস্টাব্দে। 1336 খ্রিস্টাব্দে। আর বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1347 খ্রিস্টাব্দে। 1347 খ্রিস্টাব্দ। আমাদের ভারত স্বাধীন হয় কবে? 1947। তাহলে 1947 থেকে 1347 বিয়োগ করো। স্বাধীন হওয়ার 600 বছর আগে বাহমনি সাম্রাজ্যের স্থাপনা হয়েছিল। কে স্থাপনা করেছিল বাহমনি সাম্রাজ্য? সংস্থাপক কে বা প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতার নাম কি? তো প্রতিষ্ঠাতা হলেন হাসান বাহমান শাহ। নাম কি বললাম? হাসান বাহমান শাহ। এই বাহমান নাম থেকেই সাম্রাজ্যের নাম হয়েছে কি? নাম হয়েছে বাহমনি সাম্রাজ্য। এবং এনার আসল নাম ছিল কি? আসল নাম ছিল হাসান গাঙ্গু ছিল এনার আসল নাম। আর অপরদিকে এই বিজয়নগর সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা কে করেন? বিজয়নগর সাম্রাজ্যের সংস্থাপক বা প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করেন? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন টু ব্রাদার্স, দুটো ভাই। কে? দুই ভাই কে? দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন। একজন হলেন হরিহর, আর একজন হলেন কে? বুক্কা। হরিহর এবং বুক্কা মিলে দুজনে মিলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এবং তোমরা প্রত্যেকেই পড়ে এসছো, এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ড কত ছিল? এনার টাইম পিরিয়ড ছিল 1325 থেকে 1351। 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এনার টাইম পিরিয়ড। এবং এই টাইম পিরিয়ডের মধ্যেই দেখো 1336 সালে ইস্টাবলিশ হচ্ছে কি? বিজয়নগর সাম্রাজ্য। এবং 1347 সালে ইস্টাবলিশ হচ্ছে বাহমনি সাম্রাজ্য। তো যখন আমাদের এই টপিকটা কমপ্লিট হবে, মানে দিল্লি সুলতান বংশ টোটালটা কমপ্লিট হবে, তারপর আমরা দেখে নেব এই বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য, অর্থাৎ দক্ষিণ ভারতে যে সাম্রাজ্যগুলো উত্থান হয়েছিল সেগুলোর ব্যাপারে তখন আমরা ডিটেলসে দেখব। এবার দেখো এই মোহাম্মদ বিন তুগলকের পরে এই মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই বলতে কাকার ছেলে। তো কাকার ছেলে, তার নাম কি? তার নাম হলো
ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক এর পরবর্তীতে সিংহাসনে আসেন। তো নেক্সট লেখো, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেবো। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি গ্রুপ ডির এর প্রিলি অ্যান্ড মেন্স সহ প্রতিটা এক্সাম, যে সমস্ত এক্সামের এখানে নাম দেখতে পাচ্ছ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, পিএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটাই এক্সামের কিন্তু প্রিলি অ্যান্ড মেন্স কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা এই ফাউন্ডেশন ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। আর এখানে পিএসসি ক্লার্কশিপ আর পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। বাকি সমস্ত যে এক্সামের নাম দেখতে পাচ্ছ সেই এক্সামের ক্লাস কিন্তু অলরেডি আমাদের এই চ্যানেলে চলছে। সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। কোনো ব্যাচে যুক্ত হতে চাইলে কোনো রকম ফিস কিন্তু লাগে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানে তোমাদের যদি কোনো কোয়ারিজ বা জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আমাদেরকে মেসেজ করে ইনফর্ম করবে, আর সেখান থেকে তোমাদের রিপ্লাই প্রোভাইড করা দেওয়া হবে। আচ্ছা, এখানে আরও একটা ইনফরমেশন দেবো। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটিতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। তো নেক্সট হেডিং করতে বললাম কি, ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসক আসছেন, তার নাম কি, ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কে এসছেন? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের টাইম পিরিয়ড কত ছিল? তো 1351 পরে 1351 থেকে এনার টাইম পিরিয়ড ছিল 1388 পর্যন্ত। 1358 থেকে 1388 পর্যন্ত এনার সময় ছিল। ইনি কে ছিলেন? একটু আগেই বললাম, ইনি হলেন মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। মোহাম্মদ বিন তুগলকের মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই কে ছিলেন? এই ফিরোজ শাহ তুগলক। এবং এই ফিরোজ শাহ তুগলক ইনি কিন্তু ধার্মিকভাবে খুব গোঁড়া ছিলেন এবং সেই কারণে ইনি সারিয়া কানুন মানতেন। তো লিখে রাখো, ইনি ধার্মিকভাবে খুব গোঁড়া ছিলেন। ইনি ধার্মিকভাবে খুবই গোঁড়া ছিলেন। দেখো তোমাদের গ্রাম বাংলায় বিশেষ করে দেখবে অনেকে থাকবে, সে এবিসিডি যে কোনোই ধর্মে হোক না কেন, দেখবে ধার্মিকভাবে সে খুব গোঁড়া। যেমন বিশেষ করে সনাতন ধর্ম বা হিন্দু সম্প্রদায়ে দেখতে পাবে যে অনেকে যে দেখবে বিশেষ করে যেদিন নিরামিষ খায়, দেখবে নিরামিষের সমস্ত সরঞ্জাম একদম টোটাল আলাদা থাকে, এমনকি রান্নাঘর পর্যন্ত সেপারেট থাকে, অর্থাৎ ধার্মিকভাবে গোঁড়া। তো ধার্মিকভাবে ইনি কিন্তু খুবই গোঁড়া ছিলেন। সেই কারণে সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর লাগু করেছিলেন কে? ব্রাহ্মণদের ওপর সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেন এই ফিরোজ শাহ তুগলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। তো লিখে রাখো, ইনি সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর বা জিজিয়া কর লাগু করেন, জিজিয়া কর ইমপ্লিমেন্ট করেন, জিজিয়া কর কি করেন? লাগু করেন। তো কোশ্চেন দেয়, তোমাদের অলরেডি পড়িয়েছি, জিজিয়া কর
সর্বপ্রথম কে লাগু করেন, যদি এই কোশ্চেন দেয় জিজিয়া কর সর্বপ্রথম কে লাগু করেছিলেন, বহুবার পড়িয়েছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা ক্লাসটা রেকর্ডেড হিসেবে দেখছো তাদেরকেও বলছি যে কোশ্চেন করলাম যে জিজিয়া কর কে লাগু করেছিলেন সর্বপ্রথম, তো সেটা কমেন্ট বক্সে যখনই তোমরা দেখবে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। এবং তিনি জিজিয়া কর লাগু করার পর ব্রাহ্মণদের ওপর, এখানে কোশ্চেন কি দেয়, এখানে কোশ্চেন দেবে যে ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর সর্বপ্রথম কে লাগু করেন, ব্রাহ্মণদের ওপর, তখন অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক। এই জিজিয়া কর থেকে তিনটে কোশ্চেন হয়, সর্বপ্রথম কে লাগু করেছিলেন, ব্রাহ্মণদের ওপর সর্বপ্রথম কে লাগু করেছিলেন, তো ব্রাহ্মণদের ওপর আজকে বলে দিলাম ফিরোজ শাহ তুগলক। আর এই জিজিয়া কর কে অ্যাবলিশ করেছিলেন, কে সমাপ্ত করেছিলেন, তো অ্যান্সার হবে যখন আমরা আকবর আসবো সেই আকবরের টাইম পিরিয়ডে জিজিয়া করটাকে অ্যাবলিশ করা হয়েছিল। এবার দেখো ফিরোজ শাহ তুগলক ইনি ধার্মিক গোড়া এতটাই ছিলেন, ইনি কিন্তু অনেক বেশি সারিয়া কানুন মানতেন। আর যারা মুসলিম সম্প্রদায় আছে তারা রিলেট করতে পারবে সারিয়া কানুন কি জিনিস। তো সারিয়া কানুন মানতেন এবং ইনি এনার আগে পর্যন্ত যে 84 রকম ধরনের ট্যাক্স নেওয়া হতো সেই 84 প্রকারের ট্যাক্সকে একদম অ্যাবলিশ করেন, অ্যাবলিশ করে দিয়ে মানে সমাপ্ত করেন, সমাপ্ত করে দিয়ে মাত্র 4 প্রকার ইসলামিক কানুন অনুযায়ী তিনি ট্যাক্স আদায় করতে থাকেন। তো লিখে রাখো এখান থেকে ফিরোজ শাহ তুগলক ইনি 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 অনেকটাই ইনি অনেকটাই বা অনেক বেশি সারিয়া কানুন মানতেন, সারিয়া কানুন, সারিয়া সারিয়া কানুন মানতেন, ইনি অনেকটাই সারিয়া কানুন মানতেন। তাই ইনি তাই ইনি 84 প্রকার 84টি প্রকার ট্যাক্স বা কর ট্যাক্স বা করকে সমাপ্ত করেন, সমাপ্ত করেন এবং তার পরিবর্তে কি করেন, এবং কেবলমাত্র এবং কেবলমাত্র 4 প্রকার কেবলমাত্র 4 প্রকার ট্যাক্স 4 প্রকার ট্যাক্স ইসলামিক কানুন অনুযায়ী ইসলামিক কানুন অনুযায়ী লাগু করেন, ইসলামিক নিয়ম অনুযায়ী বা ইসলামিক কানুন অনুযায়ী ইসলামিক কানুন অনুযায়ী লাগু করেন, ইসলামিক কানুন অনুযায়ী লাগু করেন। তাহলে ফিরোজ শাহ তুগলক কি করছে, 84 প্রকার যে ট্যাক্স চলছিল এতদিন সেটাকে টোটালি সমাপ্ত করে দিচ্ছে এবং ইসলামিক কানুন অনুযায়ী 4 প্রকার ট্যাক্স লাগু করছেন। সেই 4 প্রকার ট্যাক্স কি কি, তো সবার প্রথমে লেখো খারাজ কর, খারাজ খারাজ ট্যাক্স বা খারাজ কর, খারাজ কর। সেকেন্ডলি লেখো জাজিয়া কর বা জিজিয়া কর, অনেক বইতে দেখি জিজিয়া কর লেখা থাকে বা অনেক বইতে দেখি জাজিয়া কর লেখা থাকে, তো একই ব্যাপার, কোশ্চেন যাই দিক না কেন জাজিয়া দিক আর জিজিয়া দিক অ্যান্সার একই লিখবে। 3 নম্বর জাকাত, জাকাত জাকাত কর এবং 4 নম্বর হলো খামস কর, খামস উচ্চারণ কি হবে, খামস, খামস কর। তো 4 প্রকার ট্যাক্স কি কি চালু করলেন, খারাজ ট্যাক্স, জাজিয়া ট্যাক্স, জাকাত ট্যাক্স এবং খামস ট্যাক্স। তো এই ট্যাক্সগুলো কি কি একটুখানি ডিটেলসে জানবো। তাহলে কত প্রকার ট্যাক্স চালু করছেন, 4 প্রকার ট্যাক্স চালু করছেন, নাম লিখে দিলাম 4 প্রকার কি কি, খারাজ কর, জিজিয়া কর, জাকাত কর এবং খামস কর। তো খারাজ করটা কিসের উপরে, খারাজ, খারাজ থেকে খারিফ শস্য মনে রাখতে পারো, তো খারিফ শস্যের অর্থ কি, ভূ রাজস্ব এবং ফসলের উপরে ট্যাক্স, ভূ রাজস্ব ভূ রাজস্ব
ও ফসলের ওপরের ট্যাক্স, ভূ রাজস্ব ও ওপরের ফসলের ওপরের ট্যাক্স। জাজিয়াকারটা কি? জাজিয়াকার এক্ষুনি বললাম যে নন মুসলিমদের থেকে নেওয়া ট্যাক্স। নন মুসলিম মানে ব্রাহ্মণদের ওপর থেকে নিচ্ছে, যারা মুসলিম নয়। এবার শুধুমাত্র ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ ছাড়া অন্যান্য সম্প্রদায় মানে যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু এই ট্যাক্স কালেক্ট করা হচ্ছে। এবং তোমাদের একটা কথা বলি, এখানে এই নন মুসলিমকে বলা হয় কি কাফির। তোমরা এই কাফির শব্দটা শুনেছো, দেখবে যে কোনো যদি টেরোরিস্ট ওয়ালা মুভি দেখো, বিশেষ করে উরি অ্যাটাক বা হচ্ছে 26/11, বিশেষ করে ওইটা যদি দেখো, 26/11 যে তাজ হোটেলে অ্যাটাক হয়েছিল, ওর উপরে যে মুভিটা আছে, ওই মুভিতে দেখবে যখন আতঙ্কবাদীরা এসে ভারতে তাজ হোটেলে ঢুকে বা আশেপাশে ওবেরাই হোটেল, হসপিটাল, রেলে স্টেশনে ঢুকে, মুম্বাই সিএসটিতে ঢুকে যখন ফায়ারিং করছিল, এবং তাদের যে ওই পাকিস্তানে যখন ইনফরমেশন পাঠাচ্ছিল, বলছিল দেখবে কাফিরদের আমি মেরে দিয়েছি, বা অনেক কাফিররা সামনে আছে, তাদেরকে মারতে যাব। তো কাফির অর্থ কি? নন মুসলিম সম্প্রদায়কে বোঝাচ্ছে। তো কাফিরদের থেকে জিজিয়া কর কি? কাফির কাফিরদের কাফিরদের থেকে অর্থাৎ অর্থাৎ কি নন মুসলিম নন মুসলিম নন মুসলিমদের থেকে নেওয়া ট্যাক্স, নন মুসলিম থেকে নেওয়া ট্যাক্স, কাফিরদের অর্থাৎ নন মুসলিমদের থেকে নেওয়া ট্যাক্স। এবার নন মুসলিম বলতে কি কি বোঝাচ্ছে? তো নন মুসলিম বলতে বোঝাচ্ছে, দেখো, হিন্দু সম্প্রদায়, জৈন ধর্ম, জৈন, বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম, এগুলো সবই পড়ে যায় কি নন মুসলিম সম্প্রদায়ের মধ্যে। তো জিজিয়া আকার সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর কে চালু করেছিলেন কিন্তু এই ফিরোজ শাহ তুগলক। জাকাত করটা কি? জাকাত কর হলো এক প্রকার ধার্মিক ট্যাক্স, এটা হলো এক প্রকার ধার্মিক কর। আর খামস্কার কি? খামস্কার হলো লুটের মাল। কোথাও রাজ্য দখল করতে গেল, সেখান থেকে লুট করে নিয়ে আসলো, তো সেই লুটের মালের উপরে যে ট্যাক্সটা দিতে হচ্ছে সেটা হলো কি খামস্কার। তো এই 4 প্রকার ট্যাক্স সিস্টেম চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এছাড়া ফিরোজ শাহ তুগলক একটা ভালো কাজ করেছিলেন, তিনি জলসেচের জন্য খাল নির্মাণ করেছিলেন। তো লিখে রাখো, ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক জলসেচের জন্য খাল, যাকে নাহারও বলা হয়, হিন্দিতে বলা হয় কি নাহার, তো খাল নির্মাণ করেন এবং এই খালের দ্বারা জলসেচ করে যারা যারা চাষবাস করবে তাদেরকে জলসেচ কর, অর্থাৎ যাকে বলা হয় ইরিগেশন ট্যাক্স দিতে হবে, তাদেরকে ইরিগেশন ট্যাক্স দিতে হবে। যেমন ধরো এক্সাম্পল হিসাবে, যে তোমার এখান থেকে তোমাদের ছোটবেলায় হয়তো দেখেছো অনেকে, বা অনেকে দেখোনি, বা তোমাদের বাবা মার কাছে শুনে দেখবে যে তাদের টাইম পিরিয়ডে বা তোমাদের ছোটবেলার টাইম পিরিয়ডে দেখবে অনেকের গ্রামে আলো পৌঁছায়নি, মানে কারেন্ট পৌঁছায়নি। তো যখন কারেন্ট পৌঁছালো তোমাদের এরিয়াতে, তখন কি বলা হলো, যদি তোমরা কারেন্ট নিয়ে বাড়িতে লাইট জ্বালাও বা পাখা চালাও, তাহলে কি করতে হবে, গভর্নমেন্টকে পয়সা দিতে হবে মিটার কেনার জন্য। তাহলে মিটার একটা বাড়ি এসে তোমাদের বাড়ি লাগিয়ে দিয়ে যাবে, তারপরে যা তুমি ইউজ করবে সেই অনুযায়ী পয়সা দিতে হবে।
তো এখানেও সেম একই সিস্টেমে যে ফিরোজ শাহ তুগলক কি করেছে, খাল বা নাহের তৈরি করেছে জলসেচের জন্য। এবার যে সমস্ত কৃষকরা এই নাহেরের জল ইউজ করে, এই খালের জল ইউজ করে চাষবাস করবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে, যাকে বলা হচ্ছে কি ইরিগেশন ট্যাক্স। তো লিখে রাখো। এবং এবং এই খালের দ্বারা এবং এই খালের 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 দ্বারা যারা জল সেচ করবে, খালের দ্বারা যারা জল সেচ করবে তাদের ট্যাক্স দিতে হবে, তাদের ট্যাক্স দিতে তাদের ট্যাক্স দিতে হবে। অর্থাৎ ইনি আরো আর এক প্রকার ট্যাক্স তুলতেন, যাকে বলা হচ্ছে জল সেচ কর। ইনি জল সেচ কর অর্থাৎ ইরিগেশন ট্যাক্স, ইরিগেশন ট্যাক্স। এবার তোমাদের অনেকের মনে হবে যে আমি ওখানে 4 প্রকার কেন লেখালাম, 5 প্রকার কেন লেখাইনি। জল কর লাগু করেন 5 প্রকার লেখাইনি এই কারণে, সাপোজ এখনই তোমরা ভেবে দেখো যে কোনো কৃষক, এখনকার কোনো কৃষক যদি সরকারের দ্বারা কোনো একটা এরকম প্রজেক্ট করা হয় যেখানে জল মানে তার মাঠের পাশ দিয়ে জল যাচ্ছে, সেই জল যদি সে ইউজ করে তাহলে অবভিয়াসলি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবার ভেবে দেখো যে ভারতের সবাই তো আর কৃষক না, সবাই তো আর সেই জল ইউজ করছে না, তো যে ইউজ করবে তাকে ট্যাক্স দিতে হবে, আর বাকিরা তো ইউজ করছে না। কিন্তু আগে যে করগুলো বললাম যে খারাজকার, জাজিয়াকার, জাকাতকার, খামসকার, এগুলো প্রত্যেকেরই বাধ্যতামূলক দিতে হবে, প্রত্যেকেরই বাধ্যতামূলক দিতে হবে। সেই কারণে বললাম যে 4 প্রকার ইসলামিক কানুন অনুযায়ী ট্যাক্স তিনি লাগু করেছিলেন। এই যে জলসেচ করের কথা বললাম, এই জলসেচ করকে কি মানে কি বলেছিলেন, মানে এর নাম কি ছিল, অ্যাকচুয়াল নাম কি ছিল? তো এই জলসেচ কর এর অ্যাকচুয়াল নাম ছিল হক এ সার্ভ। এর নাম কি ছিল? নাম ছিল হক এ সার্ভ। হক এ সার্ভ, হক এ সার্ভ ছিল এর নাম। এছাড়া ফিরোজ শাহ তুগলক ইনি অশোকের শিলালিপি যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে দিল্লির সুলতান বংশের এমন একটা শাসক আসবে যার নাম ফিরোজ শাহ তুগলক। তিনি অশোকের দুটো শিলালেখকে নিয়ে তিনি দিল্লিতে নিয়ে চলে এসেছিলেন। কি কি শিলালেখ সেখানে বলেছিলাম এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা রেকর্ডেড হিসেবে দেখছো তাদেরকেও বলছি তারাও এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো, কারণ অলরেডি পড়িয়েছি যে কোন কোন শিলালেখকে দিল্লিতে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক দেখো কি করছে, ফিরোজ শাহ তুগলক অশোকের সম্রাট অশোকের দুটো শিলালেখকে, কটা? দুটি শিলালেখ, অশোকের দুটো শিলালেখকে তুলে নিয়ে আসেন, অশোকের দুটো শিলালেখকে তুলে নিয়ে দিল্লিতে আনেন, দিল্লিতে নিয়ে আসেন, দিল্লিতে নিয়ে, এখানে নিয়েটা কেটে দাও, শুনতে বাজে লাগছে। দুটো শিলালেখকে তুলে দিল্লিতে, কোথায় নিয়ে আসেন? দিল্লিতে নিয়ে আসেন। তো সেই দুটো শিলালেখ কি কি, কোন কোন শিলালেখকে তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ইনি এনেছিলেন মিরাট শিলালেখকে। এত সময় প্রত্যেকের অ্যান্সার চলে আসা উচিত যারা লাইভ ক্লাস দেখছো। মিরাট শিলালেখ এবং আরেকটি হলো কি টোপরা। মিরাট এবং টোপরা এই দুটো শিলালেখকে
ফিরোজ শাহ তুগলক তিনি দিল্লিতে তুলে নিয়ে এসেছিলেন। এছাড়া এই ফিরোজ শাহ তুগলককে বলা হয়, এই ফিরোজ শাহ তুগলকের পরে মানে দিল্লি সুলতান বংশের পরে আসবে মুঘল বংশ। মুঘল বংশের প্রতিষ্ঠাতা হলো বাবর, বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর। তো এই ফিরোজ শাহ তুগলককে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দিল্লির সুলতানের যুগে, মানে আকবরের আগে এই সুলতান বংশ এসেছে, তো দিল্লির সুলতান যুগের আকবর বলা হচ্ছে কাকে, ফিরোজ শাহ তুগলককে। তো এক্সামে কোশ্চেন দেবে যে দিল্লির সুলতান বংশের, দিল্লির দিল্লির সুলতান, দিল্লির সুলতান বংশের, দিল্লির সুলতান বংশের আকবর, দিল্লির সুলতান বংশের আকবর কাকে বলা হয়, আকবর, দিল্লির সুলতান বংশের আকবর বলা হয়, বলা হয় কাকে বলা হয়, ফিরোজ শাহ তুগলককে। কাকে বলা হয়, ফিরোজ শাহ তুগলক, ফিরোজ শাহ, ফিরোজ শাহ তুগলককে, বা এনাকে বলা হয় আকবরের পূর্ববর্তী। এনাকে কি বলা হয়, আকবরের পূর্ববর্তী, আকবরের পূর্ববর্তী কাকে বলা হয়, এই ফিরোজ শাহ তুগলককে বলা হয়। এই ফিরোজ শাহ তুগলক কিছু জিনিস তিনি স্থাপন করেছিলেন। কি কি জিনিস তিনি স্থাপন করেছিলেন, তো ইনি দাস এবং গুলামদের জন্য একটা বিভাগ গঠন করেছিলেন। এছাড়া ইনি গরিবদের জন্য কিন্তু কিছু দান ধ্যান করতেন। তো এরকম কিছু ডিপার্টমেন্ট তিনি স্থাপন করেছেন। তো এখানে নেক্সট হেডিং লেখো যে ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপিত বিভাগ, ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপিত বিভাগ, ফিরোজ শাহ তুগলকের দ্বারা, ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপন করা বা স্থাপিত বিভাগ, স্থাপিত বিভাগ। তো ফিরোজ শাহ তুগলকের দ্বারা স্থাপিত বিভাগ কি কি, দেখো এখান থেকে ভালোভাবে। ফিরোজ শাহ তুগলকের দ্বারা তিনি 3 থেকে 4টি বিভাগ স্থাপন করেছিলেন, ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে নামগুলো একটু লিখে নিই। দিওয়ান এ বন্দেগান, দিওয়ান, দিওয়ান এ বন্দেগান, দিওয়ান এ, দিওয়ান এ বন্দেগান। ইংলিশে যারা লিখছো লিখে নিতে পারো এখান থেকে, দিওয়ান, দিওয়ান এ বন্দেগান, দিওয়ান এ বন্দেগান। সেকেন্ড লেখো, সেকেন্ড বিভাগ লেখো দিওয়ান এ খেরাত, প্রত্যেকটাই দিওয়ান দিয়ে, দিওয়ান এ খেরাত, দিওয়ান এ, দিওয়ান এ খেরাত, দিওয়ান এ খেরাত। 3 নম্বর লেখো দিওয়ান এ রোজগার, সব থেকে সহজ হলো এইটা মনে রাখার ক্ষেত্রে, দিওয়ান এ রোজগার, দিওয়ান এ রোজগার। নাম থেকেই বুঝতে পারছো যে দিওয়ান এ রোজগারের অর্থ কি। আগে নামগুলো লিখিয়ে নি, তারপরে এদের অর্থ কি, মানে এই বিভাগের কাজ কি ছিল সেটা বলছি। এবং লাস্ট লেখো দার এ, দার এ সাইফা, দার এ সাইফা, দার এ সাইফা, দার এ সাইফা। দিওয়ান এ খায়রাত, দিওয়ান এ খায়রাত। তো দেখো দিওয়ানে বন্দেগান, দিওয়ানে বন্দেগান কি ছিল, দাস বা গুলামদের বিভাগ, বা বলতে পারো একে ডিপার্টমেন্ট অফ, ডিপার্টমেন্ট অফ স্লেভ, ডিপার্টমেন্ট অফ স্লেভ,
ডিপার্টমেন্টস অফ স্লেভ, অর্থাৎ দাস বা গুলাম, দাস বা গুলামের বিভাগ, দাস বা গুলামের বিভাগকে বলা হচ্ছে কি দিওয়ান এ বন্দেগান। জানা গেছে এই ফিরোজ শাহ তুগলকের কাছে 1 লক্ষের বেশি কিন্তু দাস ছিল, এনার কাছে 1 লক্ষের বেশি দাস ছিল। এবার সেকেন্ড দেখো, দিওয়ান এ খেরাত। দিওয়ান এ খেরাতের অর্থ কি, মানে এই বিভাগ কি করত, গরিব মানুষদের দান ধ্যান করত। তো লিখে রাখো, গরিবদের, গরিব মানুষদের জন্য দান বিভাগ, গরিব মানুষদের জন্য এটা হলো দান বিভাগ। দিওয়ান এ রোজগার, এনার টাইমেও বেকার ছিল অনেকে, তো বেকারদের রোজগার দেওয়ার জন্য এই বিভাগ গঠন করা হয়েছিল, যেটা এখনকার বেকার সমস্যা এতটাই বেড়ে গেছে সরকারের সেদিকে কোনো লক্ষ্য নেই। তো যাই হোক, তখনকার ফিরোজ শাহ তুগলকের কিন্তু এই বুদ্ধিটা, মানে এই দিকটা তিনি নজর রেখেছিলেন, যাতে করে বেকাররা কোনো না কোনোভাবে রোজগার পায়। ইতিহাস দেখে কিন্তু শেখা উচিত। ইতিহাস আমরা কেন পড়ি, কারণ আমাদের আগে বংশধররা বা রাজারা যা যা কাজ করে গেছে বেকারদের জন্য দেওয়া, বেকারদের রোজগার দেওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম করে গেছেন, সেখানে যে সঠিক কাজ করেছেন বা অনেকে ভুল কাজ করেছেন, তো ভুল কাজ থেকে শেখার কি আছে, যে সেই ভুল কাজ আমি করব না, আর সঠিক কাজ দেখে শেখার আছে যে আমি তার নীতি ফলো করতে পারি বা সেখান থেকে কিছু শিখতে পারি। সেই কারণেই কিন্তু ইতিহাসটা মেনলি পড়া হয়, যে সেই ভুল, মানে বিগত যে সমস্ত রাজারা ছিলেন, যে সমস্ত শাসকরা ছিলেন, বা বিগত যে সমস্ত এখনকার দিনের নেতারা ছিলেন, তারা যে ভুল করে গেছে সেই ভুল যেন আমি না করি বা ভবিষ্যৎ প্রজন্ম না করে, সেই কারণে কিন্তু ইতিহাস মেনলি পড়া হয়ে থাকে। আর এখানে দেখো 4 নম্বর বিভাগ কি, দার ই সাইফা। দার ই সাইফা, দার ই সাইফাটা কি, দার ই সাইফা হলো একদম বিনামূল্যে হসপিটাল, বিনামূল্যে হাসপাতাল পরিষেবা, খাওয়ার পরিষেবা। তো লিখে রাখতে পারো ফ্রি, ফ্রি হসপিটাল, ফ্রি হসপিটাল, ফ্রি ফুড, ফ্রি ফুড অ্যান্ড মেডিসিন, ফুড অ্যান্ড মেডিসিন, মেডিসিন। দেখবে এখন সরকারি হসপিটালে কিন্তু মেডিসিন কিন্তু বিনামূল্যে প্রোভাইড করা হয়, ডাক্তারও কিন্তু বিনামূল্যে দেখে। তো সেটাই মেডিসিন, ফ্রি হসপিটাল, ফুড, ফ্রি হসপিটাল, ফ্রি ফুড অ্যান্ড ফ্রি মেডিসিন ফর পুওর পিপল। কাদের জন্য, সবার জন্য না, শুধুমাত্র গরিব মানুষদের জন্য, ফর পুওর পিপল, ফর পুওর পিপল। এবার ফিরোজ শাহ তুগলকের পরে যে সমস্ত শাসকরা এসেছিল, সে সমস্ত শাসকরা কিন্তু অযোগ্য শাসক ছিল। তো এর পরবর্তী শাসক কারা কারা এসে, এই ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কিন্তু ফলের চাষ শুরু করেছিলেন। তো যাই হোক, এর পরের শাসক, ফিরোজ শাহ তুগলকের পরবর্তী শাসক, ফিরোজ শাহ, ফিরোজ শাহ তুগলক এর পরবর্তী শাসক, ফিরোজ শাহ তুগলকের পরবর্তী শাসক কে কে ছিল? তো ফিরোজ শাহ শাহের, সরি, ফিরোজ শাহ তুগলকের পরে পরবর্তী শাসক এসেছিল আবু বাকার। কে এসেছিল এনার পরে? এনার পরে আসে আবু বাকার, এবং এ সমস্ত ছিল সব অযোগ্য শাসক। তো এগুলোর নাম না জানলেও হবে, এদের ব্যাপারে ডিটেলসে পড়ার কোনো দরকার নেই, এখান থেকে কোনো কোশ্চেন আসে না বা আসবেও না। আবু বাকার, আবু বাকারের পরের শাসক এসেছিলেন মুহাম্মদ শাহ। ইনিও একজন অযোগ্য শাসক ছিলেন, মুহাম্মদ শাহ, ইনিও একজন অযোগ্য শাসক ছিলেন। এরপর এসেছিল কে, এরপর এসেছিল আলাউদ্দিন সিকান্দার শাহ। এরপর এসেছিলেন আলাউদ্দিন, আলাউদ্দিন সিকান্দার
আলাউদ্দিন সিকান্দার শাহ, ইনিও কিন্তু অযোগ্য শাসক ছিলেন। এবং এর পরবর্তীতে আসে নাসিরউদ্দিন মাহমুদ। কে আসেন? নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদটা একটুখানি আমরা এখান থেকে দেখব। নাসিরউদ্দিন মাহমুদের টাইম পিরিয়ড ছিল 1394 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড ছিল। এবং এই নাসিরউদ্দিন মাহমুদ ইনিই ছিলেন তুগলক বংশের অন্তিম শাসক। ইনি হলেন তুগলক বংশের অন্তিম শাসক। তুগলক বংশের অন্তিম শাসক কে ছিলেন? এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আগের যে তিনজনের নাম বললাম, আবু বাকার আর মুহাম্মদ শাহ এবং আলাউদ্দিন সিকান্দার শাহ, এদের ব্যাপারে ডিটেলসে জানার কোনো দরকার নেই, নাম না মনে রাখলেও হবে। এবার একটুখানি হেডিং করো নেক্সট পেজে, নাসিরউদ্দিন মাহমুদ। হেডিং করো নাসিরউদ্দিন মাহমুদ। এনার টাইম পিরিয়ড কি বললাম? এনার টাইম পিরিয়ড বললাম 1394 থেকে 1412 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং অলরেডি বলে দিয়েছি ইনি ছিলেন তুগলক বংশের অন্তিম শাসক। তো এনার শাসনকালে একজন কিন্তু ভারতে এসেছিল, দিল্লিতে আক্রমণ করেছিল। কে দিল্লি আক্রমণ করেছিল? তো দেখো, এনার শাসনকালে বহুবার এক্সামে কোশ্চেন দেয় এবং সালটাও দিয়ে দেবে। এনার শাসনকালে দিল্লিতে আক্রমণ করেন কে? দিল্লিতে আক্রমণ করেন কে? আক্রমণ করেন তৈমুর লং। কে আক্রমণ করছেন? তৈমুর লং আক্রমণ করেন। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করছেন? 1398 খ্রিস্টাব্দে তিনি আক্রমণ করছেন। কোথায়? দিল্লিতে আক্রমণ করছেন। তৈমুর লং এর ব্যাপারে কিছু একটু ইনফরমেশন আমরা এখান থেকে জানবো। তো তৈমুর লং, প্রথম কোশ্চেন দেবে, তৈমুর লং কে ছিলেন? ইনি ইরানের চাগতাই তুর্ক ছিলেন। কোথাকার? ইরানের চাগতাই তুর্ক ছিলেন। চাগতাই কে ছিলেন? তুর্ক। ইরানের চাগতাই তুর্ক ছিলেন। কে ছিলেন? এই তৈমুর লং। এর আসল নাম কি ছিল? তৈমুর লংয়ের অরিজিনাল নেম, আসল নাম। তো এর আসল নাম ছিল তামেরলানে। এর আসল নাম কি ছিল? এর আসল নাম ছিল তামেরলানে ছিল এর আসল নাম, অরিজিনাল নেম। তো তৈমুর লং এর আসল নাম যদি জিজ্ঞাসা করে কি লিখবে যে তামেরলানে। তৈমুর লং এর এই যে তৈমুর শব্দ, তৈমুরের কিন্তু একটা অর্থ আছে। তো তৈমুরের অর্থ কি? তো তৈমুরের অর্থ মিনিং কি? তৈমুরের অর্থ হলো লোহা। তৈমুরের অর্থ কি? তৈমুরের অর্থ হলো লোহা, অর্থাৎ আয়রন। এবং এই তৈমুর লং এর আত্মকথার নাম কি? এনার আত্মজীবনী বা আত্মকথা, এনার আত্মজীবনী
আত্মজীবনী। কি নাম আত্মজীবনীর? তো আত্মজীবনীর নাম হলো তুজুক এ তৈমুরি। নাম কি? তুজুক এ তৈমুরি। তুজুক এ তৈমুরি। তুজুক এ তৈমুরি। এই তুজুক এ তৈমুরি এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? তো মনে রাখবে এটি তুর্কি ভাষায় লেখা। কোন ল্যাঙ্গুয়েজে? তুর্কি ভাষা। তুর্কি ভাষাতে কিন্তু এটা লেখা। পরবর্তীতে একে ফার্সিতে অনুবাদ করেছিলেন কে? ফার্সিতে অনুবাদ করেছিলেন আবু তালিব। তো এখান থেকে লিখে রাখতে পারো যে পরবর্তীতে পরবর্তীতে একে ফার্সি ল্যাঙ্গুয়েজে, ফার্সি ভাষাতে অনুবাদ করেন ফার্সি ভাষাতে অনুবাদ করেন কে? অনুবাদ করেন আবু তালিব। নাম কি বললাম? আবু তালিব। আবু তালিব পরবর্তীতে এই তুজুকি তৈমুরি, যেটা তৈমুর লংয়ের আত্মকথা, এই তৈমুর লংয়ের আত্মকথাকে ইনি ফার্সি ভাষাতে অনুবাদ করেছিলেন। এবার দেখো এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ, নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যু হচ্ছে কবে? তো এনার মৃত্যু হয়, এনার এনার মৃত্যু কবে মারা যাচ্ছে? এনার মৃত্যু হয় মৃত্যু হয় 1412 খ্রিস্টাব্দে। 1412 খ্রিস্টাব্দে মারা যাচ্ছে কে? নাসিরুদ্দিন মাহমুদ। এবং নাসিরুদ্দিন মাহমুদের মারা যাওয়ার সাথে সাথেই তুগলক বংশের কিন্তু সমাপ্তি ঘটছে। এবার দেখো তোমাদের যখন দিল্লি সুলতান বংশ শুরু করেছিলাম তখন বলেছিলাম যে অনেক বইতে পাবে তুগলক বংশের টাইম পিরিয়ড কত? তুগলক বংশের টাইম পিরিয়ড কত বলেছিলাম? তুগলক বংশের টাইম পিরিয়ড হলো 1320 থেকে 1412 পর্যন্ত। ভালো ভালো রাইটারের যে বই থাকবে সেখানে এইটাই পাবে। আবার অনেক বইতে পাবে যে 1320 থেকে 1414 পর্যন্ত। তো এই যে 1412 বা 1414, মানে এই যে 2 সালের ডিফারেন্স, এই 2 বছরে কি হয়েছিল? তো দেখো এখানে 1412-তে মারা যাচ্ছে কে? মারা যাচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ। নাসিরুদ্দিন মাহমুদ মারা যাওয়ার সাথে সাথে তুগলক বংশের হয়ে যাচ্ছে কি? রাম নাম সত্য, মানে সমাপ্তি হয়ে যাচ্ছে। এবার ইনি মারা যাওয়ার সাথে সাথে 1412 থেকে 1414 পর্যন্ত একজন শাসক হচ্ছেন। 1414 পর্যন্ত শাসক কে হচ্ছেন? শাসক হলেন শাসক হলেন কে? দৌলত খাঁ লোদি। শাসক হচ্ছেন কে? দৌলত খাঁ, দৌলত খাঁ লোদি। নাম কি বললাম? দৌলত খাঁ লোদি। ইনি কিন্তু তুগলক বংশের বংশধর ছিলেন না। ইনি শাসন করছেন কত বছর ধরে? 2 বছর ধরে, 1414 থেকে 1412 থেকে 1414 পর্যন্ত। এবার এনাকে হত্যা করছে একজন এসে, এনাকে হত্যা করেন। কে হত্যা করেন? এনাকে হত্যা করা হয়, এনাকে হত্যা করেন। কবে হত্যা করছেন? এই 1414 খ্রিস্টাব্দে। কে হত্যা করছে এনাকে? কে মার্ডার করছে? এনাকে হত্যা করছে, দেখো তার নাম হলো কি? খিজির খাঁ। এনাকে কে হত্যা করছে? খিজির খাঁ। খিজির খাঁ, খিজির খাঁ। এবং খিজির খাঁ এনাকে হত্যা করার সাথে সাথে একটা নতুন বংশের প্রতিষ্ঠা করছেন, যার নাম হলো কি? নতুন বংশের প্রতিষ্ঠা, যার নাম হলো সৈয়দ বংশ। তো সৈয়দ বংশের কি করে দিচ্ছেন? প্রতিষ্ঠা, নতুন বংশের প্রতিষ্ঠা করছেন, যার নাম হলো সৈয়দ বংশ। সৈয়দ বংশ।
সৈয়দ ডাইনেস্টি অর্থাৎ সৈয়দ বংশ। তো এই সৈয়দ ডাইনেস্টি কবে রুল করতে আসছে? 1414-তে, এবং 1414 থেকে চলবে কোন পর্যন্ত? 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা অলরেডি আমরা পড়িয়ে রেখেছি। এবার দেখো এই খিজির খা হঠাৎ কোথা থেকে চলে আসছে, এবং যদি হঠাৎ চলে আসে তাহলে নাসিরউদ্দিন মাহমুদের পরে সে আসলো না কেন? তো দেখো তার কারণ হলো এই খিজির খা নাসিরউদ্দিন মাহমুদের সময় যে তৈমুর লং এসেছিল, এই তৈমুর লংয়ের সেনাপতি কে ছিল? সেনাপতি ছিল কিন্তু এই খিজির খা। তাহলে খিজির খা কে ছিলেন? ইনি ছিলেন, দেখো লিখে রাখো এখানে, ইনি ছিলেন তৈমুর লংয়ের, ইনি ছিলেন তৈমুর লংয়ের সেনাপতি, ইনি ছিলেন তৈমুর লংয়ের সেনাপতি। তাহলে তৈমুর লংয়ের সেনাপতি কে ছিলেন? খিজির খা। তিনি দেখছেন তুগলক ডাইনেস্টি শেষ হয়ে গেছে, তারপর দৌলত খা লোধি রাজত্ব করছেন, তো তাকে হত্যা করে দিয়ে ইনি গদিতে বসে যাচ্ছেন। তো নতুন ডাইনেস্টির উদ্ভব ঘটছে, যার নাম হলো সৈয়দ বংশ। তো হেডিং করো এখান থেকে নেক্সট পেজে এসে যে সৈয়দ বংশ, সৈয়দ বংশ বা সৈয়দ ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ ডাইনেস্টি। সৈয়দ বংশের টাইম পিরিয়ড কি ছিল? এক্ষুনি বললাম টাইম পিরিয়ড ছিল 1414 থেকে 1451, 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সৈয়দ বংশের টাইম পিরিয়ড। হেডিং করো, সবার প্রথমে রাজা হবে কে? তো এক্ষুনি যিনি হত্যা করে আসলেন দৌলত খা লোদিকে, তিনি হবেন প্রথম রাজা। তো লেখো খিজির খা, খিজির খা, খিজির খা। আচ্ছা, এটা ঘ মতো দেখাচ্ছে, খিজির খা। খিজির খা ইনি কত সাল থেকে কত সাল? তো ইনি 1414 থেকে 1421, 1414 থেকে 1421 সাল পর্যন্ত ইনি রাজত্ব করেছিলেন। আচ্ছা, একটা কথা বলি, আশা করি বুঝতে পেরেছো যে কেন তুগলক বংশের টাইম পিরিয়ড 1412 লেখা থাকে, 1320 থেকে কেন 1412 লেখা থাকে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আর অনেক বইতে দেখবে একটু নিম্নমানের বই হলে সেখানে ডাইরেক্টলি লিখে দেবে 1414 পর্যন্ত। যাই হোক, আশা করি বোঝাতে পেরেছি। তো খিজির খা ইনি কে ছিলেন? ইনি হলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ইনি হলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। ইনি হলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, এবং ইনি তৈমুর লংয়ের সেনাপতি ছিলেন। ইনি কে ছিলেন? ইনি তৈমুর লংয়ের সেনাপতি, তৈমুর লংয়ের ইনি ছিলেন সেনাপতি। এনার একটা উপাধি ছিল খিজির খায়ের। কি উপাধি ছিল? তো লেখো উপাধি, খিজির খায়ের উপাধি কি ছিল? রেওয়াত এ আলা, রেওয়াত এ আলা, রেওয়াত এ আলা উপাধি ইনি ধারণ করেছিলেন। এর অর্থ কি? অর্থ হলো, মিনিং কি? বড় জমিদার, বড় জমিদার। এবার এর পরবর্তী শাসক আসছে কে? মুবারক শাহ। পরের শাসককে আসেন মুবারক শাহ। মুবারক শাহের টাইম পিরিয়ড দেখো, মুবারক শাহ টাইম পিরিয়ড হলো 1421 থেকে 1421 খ্রিস্টাব্দ থেকে 1434, 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত টাইম পিরিয়ড হলো কার? মুবারক শাহ। ইনিও কিন্তু উপাধি নিয়েছিলেন এই মুবারক শাহ। তো ইনি কিসের উপাধি নেন? তো ইনি উপাধি নিয়েছিলেন সুলতানের।
তো লিখে রাখো এনার উপাধি। উপাধি কি উপাধি নেন? সুলতান। নিজেকে সুলতান বলে আখ্যায়িত করেন। সুলতান উপাধি ধারণ করেন কে? এই মুবারক শাহ। এছাড়া এই মুবারক শাহ নিজের নামে ইনি শিক্ষা চালু করেন এবং খুতবা পড়ান। ইনি নিজের নামে নিজের নামে কি চালু করেন? শিক্ষা। শিক্ষা বলতে কয়েন। কয়েন কয়েন চালু করে, কয়েন চালু করেন ও খুতবা পড়ান। খুতবা খুতবা পড়ান। খুতবা পড়ান। আচ্ছা, একটা কথা একটুখানি বলে রাখি ক্লাসের মাঝখানে, ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে এবং যদি হেল্পফুল হয় তো অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারো যারা তোমার মতো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। আরেকটা কথা বলছি যে এই যে ক্লাস চলছে এর প্রথম দিন থেকেই আমি বলেছিলাম যে নিজের হাতে নোট করতে। যদি নিজের হাতে নোট করো তাহলে দুটো জিনিস বেনিফিট, এক তোমার চটজলদি মুখস্থ হবে, দ্বিতীয়ত তোমার কোনো বইয়ের দরকার পড়বে না। দেখবে যদি বিশ্বাস না হয়, যখন টোটাল হিস্ট্রি ক্লাস কমপ্লিট হবে তখন একটা নিজেরা বই কিনে নেবে জাস্ট আমার কথাটাকে ভেরিফাই করার জন্য। দেখবে সেম জিনিস বইতে লেখা আছে। আর যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি পড়ো এইগুলোই তোমাদের কাজে লাগবে। গল্প সহকারে বোঝাচ্ছি, আর বইতে যদি পড়তে চাও তো বই তো অ্যাভেলেবেল আছে, তাহলে আর এত টিউশন টিচার বা এত টিচার মার্কেটে আসতো না। টিচারের কাজ হলো যাতে করে সহজে গল্প সহকারে ইতিহাসটাকে মুখস্থ না রেখে জিনিসটা তোমরা বুঝতে পারো। যেমন একটা মুভি মুভি যখন যদি দেখো, কোনো একটা সিনেমা যদি দেখো, সেটা যে কোনো হতে পারে, হিন্দি, বাংলা, ইংরাজি, তোমরা দেখবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মুভি যার কাহানি তুমি কোনোদিন শোনোনি, সেটা একবার ভিজুয়ালাইজ করে নিলে সেই মুভিটা তোমার মানে পুরো জীবন না হোক অন্তত 4-5 বছর মনে থাকে যে সেই মুভিতে কি কি হয়েছিল। অনেকে আবার ভুলেও যায়, কিন্তু সামান্য একটুখানি আবার যখন পরে, মনে করো এখান থেকে 10 বছর আগে যে মুভি দেখেছো হয়তো ভুলে গেলে, কিন্তু কিছু কিছু ক্যারেক্টার তোমার মনে থাকে, কিন্তু দেখবে ঠিক আবার যদি একটুখানি তুমি একবার দেখে নাও পুরো মানে ঘটনা তোমার মনে পড়বে, হ্যাঁ এরপরে এই হয়েছিল, ওর পরে ওই হয়েছিল, এই জিনিস মনে পড়ে। সেই কারণে বারবার বলছি যে হিস্ট্রিও কিন্তু যদি গল্প সহকারে পড়ো তাহলে জিনিসটা অনেক দিন মনে থাকবে। গল্প সহকারে আমি পড়াচ্ছি, তো এটা ভালোভাবে মন দিয়ে শুনতে হবে। আর ওই যে বললাম যে 10 বছর পরে যদি দেখো, যদি একটু ভুলে গিয়ে থাকো, তাহলে আবার পুরো জিনিসটা মনে পড়ে। তাই সেটার পরিপ্রেক্ষিতে বলছি তোমরা নির্দিষ্ট দিন অন্তর কিন্তু রিভিশন করবে, অন্তত 15 দিন বা 20 দিন অন্তর কিন্তু প্রিভিয়াস যেগুলো পড়ানো হয়ে গেছে, সেটা শুধু ইতিহাস না, বাকি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি রিভিশন করবে। গেম কিন্তু মানে গেম বলতে এটাই বোঝাচ্ছি যে এই কম্পিটিশন লেভেল যেটা বিভিন্ন এক্সামে, এবিসিডি যে কোনো এক্সাম হোক, রেল হোক, পিএসসি হোক বা পুলিশ হোক বা এসএসসির এক্সাম হোক, এগুলো কিন্তু কোনো কোচিং সেন্টার তোমাকে বলবে না। আমি একটুখানি বলে দিই আমার এক্সপিরিয়েন্স থেকে, গেম কি, গেম কিন্তু রিভিশনের, মানে তুমি যেটা পড়েছো সেটা যেন এক্সামে যদি আসে সেই কোশ্চেন আমি ছাড়বো না। দেখবে তোমরা যদি প্রিভিয়াসলি কোনো এক্সাম দিয়ে থাকো, কেউ 2-3টে, কেউ বা ফ্রেশার আছো, তো যারা এক্সাম দিয়েছো তারা রিলেট করতে পারবে যে তোমার এক্সাম হলে গিয়ে মনে মনে হয় যে হ্যাঁ এইটা আমি পড়েছিলাম কিন্তু মনে আসছে না, এই বলে একটা আন্দাজে মার্কিং করার চিন্তা ভাবনা চলে আসে, কারণ এইটা ঠিক হতে পারে এরকম একটা সম্ভাবনা চলে আসে, এবং সেটাই তোমরা মার্কিং করে চলে আসো এবং বাড়ি এসে দেখো যে কোশ্চেন ভুল হয়েছে। তাই বারবার বলছি যে যেটা পড়া জিনিস সেটা যেন ভুল না হয়, এবং তার জন্য দরকার রিভিশন। তো রিভিশন কিন্তু মাস্ট করবে। আর স্ক্রিন পিডিএফ পেয়ে যাবে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে এই যে স্ক্রিন পিডিএফ, সেই স্ক্রিন পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটা ক্লাসে। আচ্ছা, কি বলছিলাম? মুবারক শাহ শিক্ষা চালু করেন এবং খুতবা পড়ান। এছাড়া ইনি দিল্লিতে যমুনা নদীর তীরে একটা শহরের স্থাপনা করেন। তো নেক্সট লেখো, মুবারক শাহ ইনি ইনি দিল্লিতে যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে
মুবারকবাদ, মুবারকবাদ, মুবারকবাদ নামক একটা নগরের স্থাপনা করেন, নামক একটি নগরের স্থাপনা করেন। তো কোশ্চেন দেবে যে মুবারকবাদ শহরের স্থাপনা কে করেছিল? তো অ্যান্সার হবে সৈয়দ বংশের মুবারক শাহ মুবারকবাদ নামক নগরের স্থাপনা করেছিল। ইনি এনার দরবারে সরহিন্দকে সংরক্ষণ দিয়েছিলেন। লিখে রাখো, ইনি এনার দরবারে সরহিন্দকে সংরক্ষণ দেন, সরহিন্দকে সংরক্ষণ দেন। সরহিন্দ কি? সরহিন্দকে সংরক্ষণ দেন। তো কোশ্চেন দেয় সরহিন্দের লেখা বইয়ের নাম, সরহিন্দের লেখা বই, বুক। তো সরহিন্দের লেখা বইয়ের নাম কি? তো বইয়ের নাম হলো তারিখ এ মুবারক শাহাই, তারিখ এ মুবারক শাহাই, তারিখ এ মুবারক শাহাই হলো এনার লেখা, সরহিন্দের লেখা বই। এনাকে সংরক্ষণ দিয়েছিলেন কে? মুবারক শাহ। এর পরবর্তী শাসক এসেছিলেন মুবারক শাহের পরে মুহাম্মদ শাহ। মুবারক শাহের পরবর্তী শাসক হলেন মুহাম্মদ শাহ। এবং এই মুহাম্মদ শাহের টাইম পিরিয়ড ছিল কি? মুহাম্মদ শাহের টাইম পিরিয়ড ছিল 1434 থেকে 1445 সাল পর্যন্ত। এই মুহাম্মদ শাহ ইনি একটি কাজে লোকের ওপর তিনি ভরসা করেন এবং ইনি বাহলল লোদিকে কি করলেন? ইনি নিজের পুত্র মতো মনে করলেন, যেটা হলো তার জীবনে সব থেকে বড় ভুল। কেন ভুল? পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পারবে। তো ইনি একটা খুবই খারাপ লোকের ওপরে ভরসা করেন। কার ওপরে? বাহলল লোদি। তো বাহলল লোদিকে নিজের পুত্র মনে করতেন। এনাকে কি মনে করতেন? এনাকে মানে বাহলল লোদিকে মুহাম্মদ শাহ নিজের সন্তান ভাবতেন বা নিজের পুত্র মনে করতেন, এবং ইনি বাহলল লোদিকে একটা উপাধি দিয়ে দেন। কি উপাধি দেন? তো দেখো, এখান থেকে এনাকে উপাধি দেওয়া হচ্ছে। বাহলল লোদিকে উপাধি দেন, এনাকে উপাধি দেন খান এ খানা। কি উপাধি দেওয়া হয়? খান এ খানা, খান এ খানা বা খান এ জাহা, খান এ খানা বা খান এ জাহা উপাধি দিয়ে দেন। কাকে? বাহলল লোদিকে এই উপাধি দিয়ে দেন। এবং এই মুহাম্মদ শাহ ইনিও কিন্তু আরেকটা শহরে স্থাপন করছেন। তো ইনি কোন শহরের স্থাপন করেন? তো ইনি একটি নগরের স্থাপন করেন। ইনি একটি নগরের স্থাপনা করেন। নাম কি সেই নগরের? নাম হলো মুহাম্মদবাদ। মানে নিজের নামেই কিন্তু শহরের নাম দিচ্ছে, মুহাম্মদাবাদ। ওদিকে মুবারক শাহ কি করলো?
মুবারকবাদ মানে নিজের নামেই শহরের নাম, আর এদিকেও মোহাম্মদ শাহ তার নামে মোহাম্মদাবাদ নামক একটা নগরের স্থাপন করছেন। এবার এই মোহাম্মদ শাহের পরবর্তীতে শাসক হচ্ছেন কে? আলাউদ্দিন আলম শাহ, এবং ইনি হলেন সৈয়দ বংশের লাস্ট রুলার। লেখো আলাউদ্দিন আলাউদ্দিন আলম শাহ। আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশে যে সমস্ত শাসকরা ছিলেন তাদের ব্যাপারে অত ডিটেলসে জানার কোনো দরকার নেই, যেগুলো ডিটেলসে জানার ডিটেলসে পড়িয়েছি, কারণ এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন দেয় না। এই ম্যাক্সিমাম দেয় যে প্রতিষ্ঠা কে করেছিলেন, খিজির খাঁ, এটা বহুবার এক্সামে দিয়েছে। আর খুব কোশ্চেন হার্ড যদি করতে চাই দেবে যে সৈয়দ বংশের শেষ শাসক কে ছিলেন, তো অ্যান্সার হবে আলাউদ্দিন আলম শাহ। এনার টাইম পিরিয়ড ছিল 1445 থেকে 1451। 1445 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এনার টাইম পিরিয়ড। এবং এই আলাউদ্দিন আলম শাহ ইনি ছিলেন, লিখে রাখো, ইনি ছিলেন অন্তিম শাসক। ইনি হলেন সৈয়দ বংশের অন্তিম শাসক। ইনি হলেন সৈয়দ বংশের অন্তিম শাসক। এনার সময় বাহলুল লোদি কি করছে? এই আলম শাহ ও তার প্রধানমন্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। দেখো তোমাদেরকে একটুখানি আগে বললাম এই যে বাহলুল লোদি, এই বাহলুল লোদি ছিল কিন্তু একজন বাজে ব্যক্তি, বাজে লোক। এনার উপরে ভরসা করে বা এনাকে নিজের পুত্র মনে করে মোহাম্মদ শাহ কিন্তু একটা বিষ বপন করে গিয়েছিলেন, যেটা তার পরবর্তীতে দেখবে এই বাহলুল লোদি কি করছে? বাহলুল লোদি আলাউদ্দিন আলম শাহকে হটিয়ে দিয়ে তিনি লোদি ডাইনেস্টির প্রতিষ্ঠা করবেন। তো দেখো এখানে কি হচ্ছে, যখন এই মুহাম্মদ শাহ চলে যাচ্ছে, তারপরে যখন আলাউদ্দিন আলম শাহ আসছে, তো এনার সময় এই বাহলুল লোদি আলম শাহ এবং তার যে প্রধানমন্ত্রী ছিল, এই যে আলাউদ্দিন আলম শাহ ও তার প্রধানমন্ত্রী, এদের মধ্যে বিবাদ বাতাচ্ছে, ঝগড়া লাগাচ্ছে, এবং ঝগড়া লাগিয়ে দিয়ে এনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে হটিয়ে দিচ্ছে এবং নিজে প্রধানমন্ত্রী পদে চলে আসছে। তো কি হলো দেখো, এখানে আলম শাহ ছিল, আলম শাহ ও তার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এদের মধ্যে কি করছে? এদের মধ্যে এদিকে আছে বাহলুল লোদি। বাহলুল লোদি কি করছে? বাহলুল লোদি এদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, এবং ঝগড়ার ফলে এই আলম শাহ কি করছে? তার প্রাইম মিনিস্টার পদে যিনি ছিলেন তাকে হটিয়ে দিচ্ছে, হটিয়ে দিয়ে এখন প্রাইম মিনিস্টার বানাচ্ছে কাকে? এই বাহলুল লোদিকে। তো এনাকে প্রধানমন্ত্রী করেন, এনাকে প্রাইম মিনিস্টার করেন। প্রধানমন্ত্রী হওয়ার পর ইনি আলম শাহকে এবার বলছেন যে প্রধানমন্ত্রী পদ তো আমি এবার পেয়ে গেছি, এখন বাহলুল লোদি কি হয়ে গেছে? বাহলুল লোদি হয়ে গেছে প্রাইম মিনিস্টার। এবার বলছে আলম শাহ আপনি এবার আপনার যে গদি আছে সেই গদিটা ছেড়ে দেন। বাহলুল লোদি কি বলছে? যে আলম শাহের গদি ছাড়তে বলছে। ইনি আলম শাহকে গদি ত্যাগ করতে বলেন। গদি ত্যাগ করতে বলছেন যে ভালোই যদি গদি ত্যাগ করো ভালো, না হলে আমি কিন্তু যে কোনো প্রকারে গদি দখল করব। তো আলম শাহ দেখছে মার দাঙ্গা করে কি হবে, সেই তো যদি মরে যায় তাহলে তো আর কিছুই থাকবে না। তো আলম শাহ গদি ছেড়ে চলে যাচ্ছে। তো আলম শাহ যখন গদি ছেড়ে চলে যাচ্ছে, এই বাহলুল লোদি কি করছে? বাহলুল লোদি নতুন বংশের প্রতিষ্ঠা করছে। বাহলুল লোদি যেই গদি ছেড়ে চলে গেল, নতুন বংশের প্রতিষ্ঠা,
নতুন বংশের প্রতিষ্ঠা করেন। নতুন বংশের কি করছেন? নতুন বংশের প্রতিষ্ঠা করেন এবং নাম দিচ্ছেন কি? নিজের নাম থেকে নাম দিচ্ছেন লোদি বংশ। নাম দিচ্ছেন কি? নাম দিচ্ছেন লোদি বংশ, লোদি ডাইনেস্টি। তো নেক্সট পেজে হেডিং করো লোদি বংশ অর্থাৎ লোদি ডাইনেস্টি। হেডিং করো লোদি বংশ, লোদি বংশ অর্থাৎ ইংলিশে লিখলে লোদি ডাইনেস্টি, লোদি ডাইনেস্টি, লোদি বংশ অর্থাৎ লোদি ডাইনেস্টি। টাইম পিরিয়ড কি কি? তো টাইম পিরিয়ড দেখো, লোদি ডাইনেস্টি 1451 সালে ক্ষমতায় বসছে। আবার ওইদিকে বাবর এসে যতক্ষণ না আসে ততদিন পর্যন্ত। তো বাবর এসেছিল কবে? 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। তো 1451 থেকে 1526 সাল পর্যন্ত রাজত্ব করছে কারা? রাজত্ব করছে এই লোদি বংশ। এবং এই লোদি বংশ থেকে দুটো কোশ্চেন দেয়, যে যেমন কোশ্চেন দেবে যে দিল্লির সুলতান বংশের সর্বপ্রথম বংশ কোনটা? অ্যান্সার হবে দাস বংশ। তেমনি সুলতান বংশের সর্বশেষ বংশ কোনটা বা অন্তিম বংশ? তো অন্তিম বংশ হলো এই লোদি বংশ। তো এটি দিল্লি সালতানাতের, দিল্লি সালতানেট, এটি দিল্লি সালতানেট এর অন্তিম বংশ, দিল্লি সালতানেটের অন্তিম বংশ কোনটা? এই লোদি ডাইনেস্টি। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে দিল্লিতে প্রথমবার আফগান শাসন প্রতিষ্ঠা হয়েছিল কবে? তো আফগান শাসন প্রতিষ্ঠা হয়েছিল এই লোদি বংশের দ্বারা। এই যে বাহলাল লোদি, ইনি কে ছিলেন? ইনি ছিলেন আফগান বংশধর। ইনি ছিলেন কি? ইনি ছিলেন আফগান, ইনি ছিলেন আফগানি ছিলেন, ইনি আফগান বংশধর ছিলেন। তো এখান থেকে লিখে রাখো দিল্লিতে প্রথমবার, কোশ্চেন দিয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিল্লিতে, দিল্লিতে প্রথমবার, দিল্লিতে প্রথমবার আফগান শাসন স্থাপিত হয়। দিল্লিতে প্রথমবার আফগান শাসন স্থাপিত হয় বা স্থাপন হয়। সেটা কে করেছিল? এই লোদি ডাইনেস্টি করেছিল, লোদি বংশ। তো লোদি বংশের প্রথম শাসক কে? তো প্রথম শাসক বাহলোল লোদি। তো হেডিং লেখো বাহলোল লোদি, বাহলোল, বাহলোল লোদি। তো বাহলোল লোদি ক্ষমতা দখল করে কবে? 1451 সালে। তো 1451 থেকে এনার টাইম পিরিয়ড ছিল 89 পর্যন্ত, 1489 সাল পর্যন্ত এনার টাইম পিরিয়ড ছিল। ইনি দুবার রাজ্য অভিষেক করিয়েছিলেন। এই বাহলোল লোদি কতবার রাজ্য অভিষেক করান? ইনি দুবার, ইনি দুবার রাজ্যাভিষেক করান, ইনি দুবার কিন্তু রাজ্য অভিষেক করিয়েছিলেন। এনার উপাধি কি নির্ধারণ করেছিলেন বাহলোল লোদি? এনার উপাধি লেখো, উপাধি, উপাধি কি? তো ইনি গাজী উপাধি ধারণ করেছিলেন। এক্সামে কোশ্চেন দিয়েছিল যে গাজী উপাধি ধারণ করেছিলেন কে? তো অ্যান্সার হবে বাহলোল লোদি। বাহলোল লোদি ইনি গাজী উপাধি ধারণ করেছিলেন। ছোটবেলায় এনার নাম কিন্তু অন্য ছিল, এনার নাম বাহলোল লোদি ছিল না। তো ছোটবেলার নাম, ছোটবেলার নাম, ছোটবেলার নাম কি ছিল? ছোটবেলার নাম, নাম ছিল বল্লু। ছোটবেলার নাম ছিল বল্লু, বল্লু, ছোটবেলার নাম ছিল এনার বল্লু। এবং ইনি দুটো ক্ষেত্র কিন্তু জয়লাভ করেছিলেন। বাহলোল লোদি কি? দুটো এলাকা জয়লাভ করেন। কোন কোন সেই এলাকা? লেখো ইনি দুটি ক্ষেত্র
জয়লাভ করেন, ইনি দুটি ক্ষেত্র জয়লাভ করেন। দুটি ক্ষেত্র কি কি? দুটি ক্ষেত্র কি কি? এক হলো জৌনপুর, জৌনপুর, জৌনপুরকে ইনি জয়লাভ করেন। এবং সেকেন্ডলি হলো গোয়ালিয়র। সেকেন্ডলি কি? সেকেন্ডলি হলো গোয়ালিয়র। জৌনপুর এবং গোয়ালিয়র এই দুটো ক্ষেত্র জয়লাভ করেছিলেন কে? বাহলোল লোদি। আচ্ছা, আজকে ক্লাস অনেকটাই লেন্দি হয়ে গেছে, তো এই পর্যন্ত শেষ করছি আজকে। এর পরে আসবে সিকান্দার লোদি, তারপরে আসবে ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদি দ্বারা আমরা পরবর্তী ক্লাসে দিল্লি সালতানেট পিরিয়ড আমরা কমপ্লিট করব। তারপর আমরা ডাইরেক্টলি চলে আসব মুঘল ডাইনেস্টিতে, মুঘল বংশ কমপ্লিট করব। তারপরে আমরা আবার আসব ওই বিজয়নগর সাম্রাজ্য আর বাহমানি সাম্রাজ্য যেগুলো বললাম সেগুলো নিয়ে। তো নেক্সট দিন ক্লাসে আমাদের কিন্তু শুরু হয়ে যাবে দিল্লির সুলতান বংশ থেকে। লোদির বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে মেরে বাবর শুরু করবে কি ভারতে সর্বপ্রথম মুঘল সাম্রাজ্য। তো আজকের ক্লাস আশা করি ভালো লেগেছে। যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লাস ভালো লাগলে বারবার বলছি ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।